কি হয়েছে আম্মু? কি হয়েছে তোমার? একটু পানি। শম্পা, একটু পানি নিয়ে আয় না। শম্পা দৌড়ে গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে মিসেস রহমানের মুখে দিয়ে বলল, একটু একটু করে খাও আন্টি। একটু পানি মুখে দিয়ে মিসেস রহমান উঠে বসার চেষ্টা করলো। ইর্তিজা তার মায়ের এই অবস্থা দেখে কান্না করা শুরু করে দিল। কাঁপা কাঁপা হাতে মিসেস রহমান তার মেয়ের গালে হাত রেখে পড়ল। কি হয়েছে মা? কিছু হয়নি তো, কান্না করছো কেন? তোমার হঠাৎ কি হয়েছে আম্মু? কিছু না মা, মাথাটা ঘুরছে। আমার প্রেশারের সমস্যা আছে জানিস না, আমাকে বাসায় নিয়ে চল। উপস্থিত সবাই ব্যাপারটাতে ঘাবড়ে গেল। এখানে সবাই যথেষ্ট ম্যাচিওর, তাই তাদের কারোরই বুঝতে অসুবিধা হলো না যে ব্যাপারটা আসলে অন্য কিছু। মিস্টার জোয়ারদার রহমান অস্বস্তিতে পড়ে গেলেন। তার কি করা উচিত বা কিছু বলা উচিত কিনা বুঝতে পারছেন না, তাই চুপটি করে একপাশে বসে আছে। যদিও কারো নজর তার দিকে না, সবার নজর মিসেস রহমানের দিকে। সবার কাছে থেকে ইভান বলে উঠল, ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া দরকার। আব্বু, আপনি অনুমতি দিলে আমি ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। সবকিছু বলার সুযোগ না দিয়ে ইভানের ফুপি মিসেস জেসমিন কিছুটা বিরক্ত নিয়ে বলল, তোকেই কেন নিয়ে যেতে হবে? ড্রাইভারকে বল গাড়ি বের করে নিয়ে যেতে। কথাটা সরাসরি ইর্তিজার হৃদয়ে এসে লাগলো। তীব্র অপমানের সাথে সাথে দু চোখ ভরে পানি চলে আসলো। কোনো রকমে নিজেকে সামলিয়ে বলল, না আন্টি, গাড়ি আর মানুষ কাউকেই লাগবে না। এতকাল আমি আমার আম্মুকে আর আমার আম্মু আমার সামলেছে, তাই আমাদের অভিজ্ঞতা আছে, আমরাই পারবো ইনশাআল্লাহ। জেসিয়া তার মায়ের যেন ইর্তিজা মুখের উপর বলে দেওয়া কথাগুলো ভালো লাগতো না, কিন্তু ইভান সহ তাদের পরিবারের সবার কথাগুলো ভালো লাগলো। আরেক দিক দিয়ে কষ্ট লাগলো ইর্তিজার প্রতি এমন ব্যবহারের জন্য। মিস্টার শাখাওয়াত মির্জা বলল, যে যাই বলুক, উনি এখন অসুস্থ। তোমরা এই মুহূর্তে এত কথা কিভাবে বলতে পারো আমি বুঝতে পারছি না। আর ইভান, তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি যে মানবিক কোনো কাজেও আমার থেকে অনুমতি নিতে হবে? ভদ্র হতে গিয়ে ওভার ভদ্র হয়ে গেলা। ইভান এক পাশে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। এবার সে খোঁচা মেরে বলল, মির্জা সাহেব আবারও তাড়া দিলেন যেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ইর্তিজার আম্মু বাধা দিয়ে বলল, না ভাই, আমি ভালো আছি। হসপিটালে যাওয়ার মতো আমার কিছু হয়নি, আমার কেবল বাসায় গেলেই হবে। মাছ থেকে জেসি বলে উঠল, না না মাম্মা, ওদেরকে যেতে দিও না। আমার বিচার শেষ হলেই কেবল যেতে পারবে। তা তো অবশ্যই মামুনি। মনে হচ্ছে এই মহিলা পালানোর জন্যই অসুস্থতার ভান করছে। তা না হলেও হসপিটালে যেতে চাচ্ছেন না কেন? বাসায় যেতে চাচ্ছে, বাসায় তো যাবেন। তার আগে বিচার করা হোক, তারপর চিন্তা করবেন না। আপনাকে কেউ এই বাড়িতে রেখে দেবে না। বেশ অহংকার নিয়ে কথাগুলো বলল জেসির আম্মু। ইর্তিজার আম্মু চোখ বন্ধ করে এসব কিছু সহ্য করছে। সে জানে তার মেয়ে যদি একবার দেখে যে তার মায়ের চোখে পানি, তাহলে সে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতেও রাজি। তাই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো আর নিজের কষ্ট চোখের পানি লুকানোর চেষ্টা করতে থাকলো। উপস্থিত কেউই যে কিছু বলবে সেটারও সুযোগ পাচ্ছে না। তাও ইভান নিজ স্বরে বলল, ফুপি, কোনো ভালো মন মানসিকতার মানুষ কাউকে এভাবে বলতে পারে না। আমরা সবাই দেখছি উনি অসুস্থ। জাস্ট শাট আপ। এখন তোর থেকে শিখতে হবে আমাকে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা জানিস না? আর এখন কি না আমাকে ভালো আর খারাপ মন মানসিকতার কথা বলছিস? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এই কয়েকদিন আপনার মেয়ে থেকে শিখে নিয়েছে আন্টি। কথা বলেই মুচকে হাসলো ইভার সাথে দাঁড়িয়ে থাকা শম্পা। সাথে ইভাও কিঞ্চিত হাসলো, যদিও ইচ্ছে করছে হো হো করে হাসতে, কিন্তু পরিস্থিতি হাতের নাগালের বাইরে। জেসির আম্মু মিসেস জেসমিন আরো কিছু বলতে নেবে, অমনি তার হাজবেন্ড মিস্টার জোয়ারদার রহমান ধমকের স্বরে বলে উঠল, চুপ করবে এবার সবাই। তোমাদের নাটকগুলো আর দেখতে ইচ্ছে করছে না। কিছু করার থাকলে ওদেরকে বিদায় করো। ওনার বলা লাস্ট কথাটাতে যেটা তার আম্মুর একটু ভালো লাগলো, কিন্তু ইর্তিজার মায়ের একদম হৃদয়ে এসে লাগলো। এভাবে বলতে পারলেন উনি? এতটা অসহ্য করে আমরা? ইর্তিজার মায়ের হাতটা শম্পার হাত দিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আঙ্কেল, আমরা আপনাদের এখানে থাকতে আসিনি, আমাদেরকে ডেকে আনা হয়েছে। কারো বাসায় ডেকে এনে এভাবে অপদস্থ করাটা কোনো ভদ্র মানবের কাজ হতেই পারে না। যাই হোক, সবাই শান্তিতে বসুন, তারপর আমার বিচারটা করুন। আমি আপনাদের এখান থেকে বিদায় হচ্ছি। ইর্তিজার কথায় ইভানের বুকের ভেতর হাহাকার করে উঠল। নিজের প্রতি ধিক্কার জানাচ্ছে এটা ভেবে যে কেন এতটা ভদ্র হতে গেল, যে কারণে ইর্তিজার হয়ে কিছু বলতে পারছে না বাবা মায়ের সামনে।
আর বড়দের সামনে। সবাই তো আর স্ট্রং পার্সোনালিটি হয় না। আল্লাহ সবাইকে একই রকমের সৃষ্টি করে নাই, এক একজন এক এক বৈশিষ্ট্যের হয়। সবাই সুন্দর করে বসে ঝামেলা শেষ করার জন্য প্রস্তুতি নিল। ইর্তিজার এবার ভীষণ লজ্জা লাগছে নিজের কৃতকর্মের জন্য, কারণ এখন ওই দিনের ঝামেলার পুরো ঘটনা বর্ণনা দিতে হবে, আর সবাই সবটা শুনবে। নিঃসন্দেহে একটা ভালো মেয়ের জন্য এটা লজ্জাজনক। মিস্টার সাখাওয়াত বললেন, জেসি বলো, তোমার কি বক্তব্য? কিসের বিচার চাচ্ছ তুমি? ইভান ভাইয়া আমাকে থাপ্পড় মেরেছে। আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে হাত তুললো না, আর উনি আমাকে থাপ্পড় মেরেছে। কতটা অপমানজনক বুঝতে পারছেন না আঙ্কেল? আমি আবারও বলছি যে ইভান তোমার বড় ভাই, তাই তার অধিকার আছে তোমাকে শাসন করার। উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে কথাটা বললেন এবং জেসির বাবা মার নিকট সমাধান চাইলেন। জেসির আম্মু চুপ থাকলো। জেসির আব্বু বলল, জেসি মামুনি, ইভান তো তোমার বড় ভাই, সে তোমাকে একটু মেরেছে, তাতে কি এমন হয়েছে? পাপ্পা, তুমি এটা বলছো? সে কেন আমাকে মারবে? আর কোনো অধিকার নাই আমাকে মারার। আচ্ছা, ইভান তোমাকে কেন মেরেছে শুনি? জেসির আম্মু প্রশ্নটা করলো জেসির উদ্দেশ্যে। ইর্তিজা, ইভান, শম্পা, ইভা এবার বেশ ঘাবড়ে গেল। নিশ্চয়ই জেসি এবার সবকিছু খুলে বলবে। জেসি বলল, সেদিন ইভান ভাইয়াকে এত করে বললাম আমাকে একটা বেলি ফুলের মালা কিনে হাতে পরিয়ে দিতে, কিন্তু সে দিলই না। বাসায় এসে দেখি এই থার্ড ক্লাস মেয়েটার রুমে গিয়ে তার হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছে। এতে আমার রিয়াক্ট করা উচিত না বলো তোমরা? আমি রিয়াক্ট করেছি বলে ইভান ভাই আমাকে থাপ্পড় মেরে দিল। বলেই নাকা কান্না শুরু করে দিল। উপস্থিত সবাই স্তব্ধ। ইর্তিজার আম্মু ইর্তিজার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ইর্তিজা ভয়ে মায়ের দিকে তাকাতে পারছে না। জেসির আম্মু বেশ চেঁচিয়ে বলল, তার মানে ওই মেয়েরই যত দোষ? এই মেয়ের জন্যই আমার মেয়েকে ইভান থাপ্পড় মারার সুযোগ পেল? ওনার এমন উল্টাপাল্টা যুক্তি দেখে ইভান প্রায় রেগেই গেল। যখনই কিছু বলতে যাবে তাকে থামিয়ে দিয়ে তার বাবা বলল, জেসি যা বললো সব কি সত্যি? জি আব্বু। ইর্তিজার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? ইভান কোনো রকম ভূমিতা না করে সোজা বলে দিল, আমি ইর্তিজাকে ভালোবাসি আব্বু, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক শুরু হয়নি। ইর্তিজার পক্ষ থেকে কোনো রকম সাড়াই ছিল না। ইর্তিজা এখানে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না। ইভান ইর্তিজাকে ভালোবাসে, এই কথা সবার সামনে বলছে, এর আগে আর বলাও হয়নি। কথাটাতে ইর্তিজা আর ইভান দুজনেই নার্ভাস ফিল করছে, কিন্তু জেসি আরো বেশি রেগে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। জেসিকে থামানোর উদ্দেশ্যে মিস্টার সাখাওয়াত বললেন, চুপ করো জেসি, এখানে কান্না করার কি হলো? এটা আপনি কি বললেন ভাই? আপনি কি জানেন না আমার মেয়ে ছোট্টবেলা থেকে ইভানকে পছন্দ করে? আর তাই তো সামান্য একটা থাপ্পড়কে হজম করতে পারলো না। সারা জীবন কিভাবে কাটাবে শুনি? ভাই, আপনি এটার সাথে সারা জীবন মেলাতে পারবেন না। অবশ্যই পারি, একটু দেখলেই বোঝা যায় বাকিটা কি হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এই ফালতু মেয়েটার সাথে ইভানের বিয়ে হবে? আমি বলার কে? আমার বড় হয়েছে, তার জীবনসঙ্গী কে হবে এটা সে ঠিক করবে। ইভানের বাবার কথাটা শুনে ইভান আনন্দে বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলো। তিনি বাবাকে সম্মান করার মূল্যটা সে আজ পেল। জেসি কান্নাকাটি আরো বেড়ে গেল। কান্না করতে করতে বলল, একটা থার্ড ক্লাস মেয়ে যার কিনা কোনো পিতৃ পরিচয় নেই, এরকম মেয়ের জন্য আমাকে মারলে, এখন আবার তাকে নাকি বিয়েও করবেন? ইর্তিজা নীরবে সহ্য করলো জেসির করার এই অপমানটা, কারণ এর বিপরীতে বলার মতো কিচ্ছু নেই তার কাছে। ইর্তিজার আম্মু মিস্টার জোয়ারদার রহমানের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের পানি ফেলল। জেসির আম্মু মেয়ের কান্না দেখে ভীষণ চটে গিয়ে ইর্তিজাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েরই দোষ। এই মেয়ের জন্য আমার মেয়ের চোখে পানি। আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে। বেয়াদব একটা মেয়ে, কোনো বংশ পরিচয় নেই, ভেবেছে কারো গলায় ঝুলে গেলেই বাঁচি। আমার মেয়ের না হয় বংশ পরিচয় নেই, তোমার তো বংশ পরিচয় আছে অনেক। তাহলে তুমি কেন অন্য কারোর হাজবেন্ডের গলায় ঝুলেলে? দুনিয়ায় পুরুষ লোকের অভাব পড়েছিল বুঝি? উপস্থিত সবাই আবারও ভীষণ অবাক হলো মিসেস রহমানের কথায়। জেসির বাবা মিস্টার জোয়ারদার রহমান একটু নড়ে বসলেন। এবার জেসির আম্মু অনেকটা রুখে ওনার সামনে এসে বললেন, কি? আমাকে এত বড় কথা? সাহস তো এই মহিলার কম নয়। এই এই কে আছে? গলা ধাক্কা দিয়ে বের করে দে এই চরিত্রহীনা মার মেয়েকে। বেশ জোরে সোরে একটা থাপ্পড় পড়ল মিসেস জেসমিনের গালে। মিসেস জেসমিন গালে হাত দিয়ে চোখ লাল করে তাকিয়ে আছে সামনে থাকা জেদি মহিলা মিসেস রহমানের দিকে। বসে থাকা সবাই দাঁড়িয়ে গেল। ইর্তিজা তার মাকে আগলে ধরলো।
বুঝলো আম্মু অনেকটা রেগে গেছে, কিন্তু তার মাকে এইভাবে রাগ দেখাতে সে কখনোই দেখেনি। মনে হচ্ছে বহু বছর পুষিয়ে রাখার রাগ মিটিয়ে নিলেন তিনি। থাপ্পড় মেরে ক্ষান্ত হলেন না মিসেস রহমান। শক্ত চোখে মিসেস জেসমিনের দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম এতটুকুতেই বাসায় চলে যাব, কিন্তু না, তুমি সেটা হতেই দিনা। তোমার মা মেয়ে তখন থেকে আমাকে আর আমার মেয়েটাকে যা না তাই বলে যাচ্ছ। আজ পর্যন্ত কেউই আমার মেয়েকে মুখের কথাটা পর্যন্ত বলতে পারে নাই, আর তোমরা? জেসির দিকে তাকিয়ে বলল, আর এই যে মেয়ে, শোনো, আমার মেয়ে 3rd ক্লাস না, আমার মেয়ে পিতৃ পরিচয়হীন না, বরং পিতার পরিচয় দিতে আমার মেয়ের লজ্জা লাগে। এমন চরিত্রহীনা পিতার পরিচয় আমি আমার মেয়েকে কখনোই দিইনি। না চাইতো মিস্টার জোয়ারদার রহমান চলে ধমক দিয়ে বলল, ফারজানা, স্টপ দিস। এই, তুমি এই মহিলার নাম জানো কিভাবে? নাম ধরে ডাকছো যে, কি হয়েছে বলো না কেন? শার্টের কলার চেপে চেঁচিয়ে জিজ্ঞেস করছে মিসেস জেসমিন, কিন্তু মিস্টার জোয়ারদার চুপ করে আছে। তিনি নিজেই ফেসে গেল। সবচেয়ে বড় ধাক্কা খেলো ইর্তিজা। সে ভেবেই পাচ্ছে না এই লোক তার আম্মুকে হঠাৎ নাম ধরেই বা কেন ডাকবে। ইর্তিজা প্রায় কান্না করেই দিল। কান্না করতে করতে মাকে বলল, আমার হয়েছেটা কি বলো না আমায়। এত বছর তো কত কি লুকিয়ে রাখলে, আর কতকাল রাখবে বলো না, এবার তো অন্তত বলো প্লিজ। মিসেস ফারজানা সামনের দিকে তাকিয়ে চোখের পানিটা মুছে মুচকে হেসে বলল, চুপ করতে বলছো যে? এখনো চুপ করেই থাকতাম। চুপ করেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার স্ত্রী আর মেয়ে আমাকে চুপ করে থাকতে দেয়নি। ও আচ্ছা, এখন আমি তাদেরকে বলছি বলে তোমার গায়ে লাগলো, তাই আমাকে চুপ করে থাকতে বললে? অথচ যখন ওরা আমাকে আর আমার মেয়েটাকে বলছিল, তখন নিজের স্ত্রীর সন্তানকে বললে না তো চুপ করতে? আমরা বুঝি স্ত্রী সন্তান ছিলাম না? ওনার লাস্ট এই একটা কথায় পুরো ড্রয়িং রুম জুড়ে দমকা হাওয়া বয়ে গেল। ইর্তিজা তখন থেকে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। তার মায়ের কথা এখনো শেষ হয়নি, তার জবাব দেওয়া এখনো শেষ হয়নি, বিধায় উনি সবাইকে বলেছে চুপ থাকতে আর তাকে সব কথা শেষ করতে দিতে। এবার আব্বু আম্মু আর জেসির আম্মু সমানের প্রশ্ন করেই যাচ্ছে এসব সত্যি কিনা। মিসেস রহমান বললেন, শোনো মিসেস জেসমিন, তুমি কি যে বললে আর আমি আর আমার মেয়ে চরিত্রহীনা, তাই না? হা হা, শোনো, আমরা চরিত্রহীনা নই। যদি এখানে কেউ চরিত্রহীনা হয়, সেটা তোমার হাজবেন্ড মিস্টার জোয়ারদার, বুঝতে পারছো? এই মহিলা, আপনার সাহস কিভাবে হয় আমার হাজবেন্ডকে চরিত্রহীনা বলার? স্ত্রীর সন্তান ফেলে রেখে অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক থাকলে সেটাকে আপনাদের ভাষায় কি বলে শুনি? কে কার স্ত্রী? কাকে ফেলে রেখে কাকে বিয়ে করেছে? সেটা আপনার চরিত্রবান হাজবেন্ডকে জিজ্ঞাসা করবেন। মিসেস জেসমিন এবার অনেকটা ক্ষিপ্ত হয়ে তার হাজবেন্ডের কাছে গিয়ে চেঁচিয়ে বলল, কি হচ্ছে এসব? এই মহিলা এসব কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না তো। মিস্টার জোয়ারদার এবারও চুপ করে আছে। তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে উনি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। হাজবেন্ডের সাথে অনেক জোরাজোরি করেও কিছু বের করতে না পেরে জেসমিন আবার উঠল মিসেস রহমানের কাছে। ইভানের বাবা এবার মুখ খুলে বলল, আপা, বলবেনই যখন, তখন আপনিই না হয় ব্যাপারটা পরিষ্কার করে বলেন। কি আর বলবো ভাই, লজ্জার কথা। সামনে এতগুলো ছোট সন্তান আমাদের, তাদের সামনে এসব কথা বলতেও আমার ঘৃণা লাগছে, কিন্তু উপায় নেই, বলতেই যে হবে। ইর্তিজা এবার তার মাকে চাপটে ধরে বলল, আম্মু তোমায় বলতেই হবে, ক্লিয়ার করে বলো সবকিছু, প্লিজ বলো। এই যে সামনে দাঁড়িয়ে আছে ভদ্রলোকটা, যাকে সবাই ভদ্রলোক হিসেবে জানলেও আমি জানি অন্য কিছু। এই মহামানবটাই তোর বাবা ইর্তু, যার জন্য এতটা দিন তোকে এত এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এই পুরুষটাই আমার প্রাক্তন হাজবেন্ড, আমি তার প্রথম স্ত্রী। তোর যখন 1 বছর বয়স, তখন সে যে আমার থেকে পালিয়েছে, সেদিনের পর আজ আমি তার দেখা পেয়েছি। উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। ইর্তিজা চিৎকার করে উঠল এবার। সে কখনোই তার বাবাকে এই রূপে দেখতে চায়নি। সে তার বাবাকে অতি উঁচু স্থানের জায়গা দিয়ে রেখেছিল, কিন্তু সে কিনা একজন প্রতারক। কিন্তু বাবা তো, তার শুধু মনে হচ্ছে এতদিন বাবার খোঁজ না পেয়েই ভালো ছিল। কিন্তু এখন তো মানুষ বলবে তার বাবা একজন প্রতারক। মানুষ না বলেও তার নিজের মন তো পড়বে। ইর্তিজা মেঝেতে লুটিয়ে পড়ল। অন্যদিকে জেসি আর তার আম্মু প্রায় খেপে গেল। জেসি চেঁচিয়ে বলছে সে এসব বিশ্বাস করে না, এই মহিলা মিথ্যে বলছে। কিন্তু যখন দেখলো তার পাপাও কোনো প্রতিবাদ করছে না, তখন বুঝে নিল হয়তো সবটাই সত্যি। আর তখনই চোরের মার বড় গলা হয়ে গেল। জেসমিন চেঁচিয়ে বলে উঠল, নিশ্চয়ই তোমাদের ডিভোর্স হয়ে গেছে।
তো এখন কি চাই তোদের? কোনো রকমের অধিকার চাইবি না। তোরা মা মেয়েরা বেরিয়ে যাই বাড়ি থেকে। ইর্তিজা এক ধ্যানে তাকিয়ে আছে এই বিশ্রী মহিলাটার দিকে। যেমন বিশ্রী ব্যবহার তার, তেমন বিশ্রী মন মানসিকতা। জেসমিনের এমন কথায় মিস্টার সাখাওয়াত মির্জা মৃদু ধমক দিলেও সে থেমেনি। সে তার গানই গাইছে। এবার খুব বিশ্রীভাবেই বলল, তুই এসেছিস আমার হাজবেন্ডকে নিতে, আর তোর মেয়ে এসেছে আমার মেয়ের ভাগ বসাতে। দুটো একই চরিত্রের। ইভান এবার কিছুটা জোরেই বলল, উল্টোটা হবে ফুপি। তুমি ওই আন্টির হাজবেন্ডকে নিয়েছো, আর তোমার মেয়ে চাচ্ছে তারই মেয়ের মাঝে আসতে। তবে মনে রেখো, তোমার হাজবেন্ডের চরিত্র সমস্যা ছিল বলে এমন ভালো মহিলাকে রেখে তোমার কাছে হয়ে গিয়েছিল, কিন্তু আমার চরিত্র আর রুচি এতটাও খারাপ হয়নি যে লক্ষ্মী রেখে এমন শাকচুনিকে চয়েস করবো। দরকার পড়লে সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবো, তাও তোমার মেয়েকে বিয়ে করবো না। জেসি এবার তেড়ে এসে বলল, তোমার সাথে আমার মতো হাই লেভেলের মেয়েকে যায় না। যার রুচি এমন তার সাথে ওই থার্ড ক্লাস মেয়েই যায়। মিস্টার সাখাওয়াত মির্জা জেসিকে ধমক দিয়ে বলল, এমন উদ্ভট আচরণ করে নিজের নিচু মন মানসিকতার পরিচয় দিও না জেসি। তুমি আমার মেয়েকে কেন ধমকাচ্ছ ভাই? ওই মা মেয়েকে রেখে কি এখন তামাশা দেখবো নাকি? তামাশা তো তোমরা দেখাচ্ছ। যাই হোক আপা, আপনার সাথে এবার একটু কথা বলা যাক। লাস্ট কথাটা ইর্তিজার আম্মুর উদ্দেশ্যেই বললেন উনি। ইর্তিজার আম্মু ছোট্ট করে জবাব দিল, বলেন। শুনেন আপা, যা হওয়ার হয়েছে। এবার কথা হলো, আমার ছেলে যেহেতু আপনার মেয়েকে পছন্দ করেই, তাহলে আপনার কাছে প্রস্তাব রাখছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য দিবেন। ইভান ভাবেনি তার আব্বু এত তাড়াতাড়ি এসব নিয়ে কথা বলবে, তবে বোঝা যাচ্ছে তার বোনের প্রতি ক্ষোভ থেকেই এমনটা করলো। জেসির অবস্থা দেখার মতো না। জেসি মায়ের মুখ বাংলা 21 হয়ে গেছে। শম্পা আর ইভার মুখে হাসির আভাস মিলেছে। তবে এরকম একটা সময় ইর্তিজার জন্য এমন কথাবার্তা খুবই কঠিন হয়ে গেল। তাও ইর্তিজা তার মায়ের পানে তাকিয়ে আছে, মা কি বলে সেটা শোনার জন্য। ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে মিসেস রহমান মেয়ের উদ্দেশ্যে বলল, মা, তোর বাবাকে দেখা হয়েছে? ইর্তিজার চোখের পানি টইটুম্বর হয়ে আছে। নিরুত্তর হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। ইর্তিজার থেকে কোন রকম উত্তর না পেয়ে উনি এবার মিসেস মির্জার উদ্দেশ্যে বললেন, আপা, আমরা আসি। আমার মেয়ে আর আপনার এখানে চাকরি করবে না। ইর্তিজা, চল, বাসায় যেতে হবে। মিস্টার সাখাওয়াত মির্জা প্রস্তাব ইনডিরেক্টলি নাকচ করাতে উনি বেশ অপমান বোধ করলো। তাই উনি আর কথা না বাড়িয়ে নিশ্চুপ হয়ে আছে। ইভানটা বাধ্য হয়েই বলল, আন্টি বাসায় যাবেন মানে? আব্বু যে বললো কিছু তো বলেন, আর প্লিজ না করবেন না। ইভানের আম্মু এবার বলল, আপা, ইর্তিজা থাকবে না এখানে? এটা কি বলছেন আপা? এটা কি ভাবে হয়? মেয়েটার প্রতি কতটা মায়া জমে গেল। শুনেন আপা, আমার মেয়ের জীবনে তাকে কখনো আমি চোখের পানিটুকু পড়তে দেইনি কোনো কিছুর জন্য। যদি আমার মেয়ে কখনো কান্না করে থাকে তাহলে সেটা তার বাবার জন্য। আর আজ আপনার এখানে আমার মেয়ে একটু ভালো থাকার জন্য এসেছিল, কিন্তু সে তার সম্পূর্ণ ভালো থাকাটাই হারালো। এতদিন যে কুৎসিত অতীতটা মেয়েটার থেকে লুকিয়ে রেখেছিলাম, আজ সেটাও উন্মোচন হলো। আজকের মতো এত দুঃখ কষ্ট আর কান্না আমার মেয়ে আর কখনোই পায় নাই। তাই আজকেই যেন এইটা প্রথম আর শেষ দিন হয় আমার মেয়ের জন্য, এটাই আমার চাওয়া। আপনাদের এখানে থাকলে আমার মেয়ে কতটা ভালো থাকবে সেটা আমি মা হয়ে বুঝে গেছি। আর রইল বিয়ে, আপনারা সবাই রাজি থাকলেও আমি আমার মেয়েকে এই পরিবারে বিয়ে দিতে রাজি না, এবং এটা কখনোই সম্ভব না। এই পরিবারের ত্রিসীমানায় আর আমার মেয়ের ছায়াও আমি পড়তে দিব না। একপাশে এলোমেলো হয়ে বসে থাকা ইর্তিজা এবার চোখ তুলে মায়ের দিকে তাকালো। মায়ের মুখ কঠিন থেকে কঠিনতর হয়ে আছে। এবার ইভানকে একবার দেখলো। বোঝাই যাচ্ছে ইভানের মনের অবস্থা। এতটা এগিয়ে যাওয়ার পরেও প্রিয় মানুষকে না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র সেটা কেবল তারাই জানে, যাদের প্রিয় মানুষকে পেয়েও অল্প ভুলের জন্য কিংবা অন্যের ভুলের জন্য হারিয়ে ফেলে। মিসেস ফারজানা থমকে বললেন, কি হলো, এখনো বসে আছিস কেন? চলে আয়। ইর্তিজা এলোমেলো পায়ে কয়েক পা এগিয়ে গিয়ে বলল, আম্মু, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। মেয়ের মনের অবস্থা একজন মা ভালো করেই বুঝতে পারে, তাই তিনি মুখের কঠিন ভাব বজায় রেখেই বললেন, জাস্ট 2 মিনিট। পেছন ফিরেই সবার মাঝে দাঁড়িয়ে থাকা মিস্টার জোয়ার্দার রহমানকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ইর্তিজা। মায়ের কাছে অনুমতি নেওয়ার সময় উনি বলাতে ইভান সহ সবাই ভেবেছিল হয়তো ইভানের কথা বলছে, কিন্তু এখন এমন কাণ্ডে সবাই চমকে উঠল।
ইর্তিজা এসব পরোয়া করলো না। সে বহু বছর পর পাওয়া বাবাকে খুব যত্নে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আকস্মিক ঘটনায় মিস্টার জোয়ার্দার রহমানও বেশ চমকালো। এই মুহূর্তে মেয়েটার জন্য তার বেশ মায়া হচ্ছে। এমন সময় হিংসায় জর্জরিত হয়ে জেসি এসে ইর্তিজার হাত ধরে টেনে ধরে বলল, এই ছাড়, তুই আমার বাবাকে জড়িয়ে ধরেছিস কেন? এটা শুধু আমার পাপ্পা। একটু জড়িয়ে হতে দে না বোন, এতদিন তো তুমি পেয়েছো বাবার আদর, আমি তো আর কেড়ে নিচ্ছি না। শম্পা প্রায় কেঁদেই দিল ইর্তিজার এমন পাগলামো দেখে। এই মেয়েটা বাবার জন্য কত কি করেছে, কত কটুবাক্য, কত আনন্দ উল্লাস, কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা বাদ দিয়েছে। এই সব কিছু সাক্ষী একমাত্র শম্পা। ইর্তিজা আহাজারি শুনে জেসি ফের বলল, ছাড়, ন্যাকা কান্না করবি না একদম। তোদের শুধু সব ধান্দা। আমি তোদের মামের নাটক বিশ্বাস করিনি। মিস্টার জোয়ারদার এবার জেসিকে একটা ধমক দিয়ে বলল, চুপ করো জেসি। ইর্তিজা যেন একটু আশকারা পেল। হ্যাঁ, এই আহ্লাদিপনাটাই তো চাইতো সে। আর চাইতো বাবা তাকে সবকিছু থেকে আগলে রাখবে, বাবার রাজকন্যা হবে সে। কান্না করতে করতে ফুপাতে লাগলো। মিস্টার জোয়ারদার এবার হালকা করে ইর্তিজার মাথায় একটু হাত রাখলো। ইর্তিজার কান্না যেন এতে আরো বেড়ে গেল। সকল লাজ লজ্জা ভুলে গিয়ে ছোট্ট মেয়ের মতো বাবার বুকে মাথা ঠেকে বাবা বাবা বলে ফুপে কান্না করছে। বাবা মাথায় হাত রাখা একটু ভরসা পেয়ে বাবার প্রতি থাকা সব অভিযোগের ঝুলি নিয়ে বসলো। জানো বাবা, সেই ছোট্ট কাল থেকে মাকে কতবার তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু মা তো তোমার ব্যাপার কিছু বলেই নি আমায়। জানো, তোমাকে এক নজর দেখার জন্য আমার চোখ দুটো কত অধীর আগ্রহে থাকতো, কিন্তু তোমাকে এইভাবে দেখতে চাইনি বাবা। যেন সবাই আমায় কত কথা শোনাতো তুমি নেই বলে। তুমি কেন এই নরকে আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? কি দোষ ছিল বাবা আমার? তুমি চাইলে পারতে আমাদেরকে সুন্দর একটা জীবন দিতে, বলো পারতে না বাবা? মিস্টার জোয়ারদার রহমান চুপ করে আছে। তার কাছে যে কোনো প্রশ্নের উত্তরই জানা নেই। ইর্তিজা তার বাবার বুক থেকে ঢোলে মেশাতে পড়ে চিৎকার করে বলে উঠল, শুনো, পৃথিবীর নিষ্ঠুরতম মানুষজন যারা আমাকে বলতে আমি পিতৃ পরিচয়হীনা, দেখো তোমরা, আমি পিতৃ পরিচয়হীনা না। আমার বাবা আছে। এই যে এই সুদর্শন পুরুষটাই আমার বাবা, যে আমায় জন্ম দিয়েছে, কিন্তু পিতৃতান্ত্রিক কোনো আনন্দ দেয়নি আমায়। এটার দোষ তার নয়, এটা আমার কপালের দোষ। আমার কপালে ছিল না। ইর্তিজার আহাজারিতে পুরো ড্রয়িং রুম স্তব্ধ। কেউ গিয়ে তাকে সান্ত্বনা দেবে সেটাও পারছে না, কারণ এক একজন ইর্তিজার এমন অশান্ত রূপ দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। ইভান তার কষ্ট ভুলে গিয়ে ইর্তিজার দুঃখে দুঃখিত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এলোমেলোভাবে মেঝেতে বসে থাকে ইর্তিজার মাথায় দ্বিতীয়বারের মতো হাত রেখে মিস্টার জোয়ারদার বললেন, আমাকে ক্ষমা করিস মা, আমি চাইলে তোকে সুন্দর একটা জীবন দিতে পারতাম। ভীষণ আফসোসের স্বরে কথাটা বলেই উনি ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। ইর্তিজা এখনো ওইভাবেই বসে আছে। কিছু সময়ের জন্য কান্না থামিয়ে মায়ের দিকে তাকিয়ে পড়ল। আম্মু, আমার সব কষ্ট শেষ। দেখেছো, উনি আমাকে মা বলে ডেকেছে, এতেই হবে আমার। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। চলো না বাসায় চলে যাই আমরা। শম্পা এসে হাত ধরে ইর্তিজাকে উঠতে সাহায্য করলো। শম্পার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে। চোখ মুছতে মুছতে শম্পা বলল, আমি তো জানি আমার ইর্তু পাখি অনেক স্ট্রং। এবার বিদায়ের পালা। বিদায় নিতে হবে যে তাদেরকে। এখানে থাকার কোনো পরিস্থিতি নেই ওদের। ইর্তিজা মিস্টার মির্জা আর মিসেস মির্জার কাছে গিয়ে বলল, আন্টি আঙ্কেল, আমাদের জন্য আপনাদের বাসায় এত ঝামেলা হলো, আমি খুব দুঃখিত। আমরা আসি এবার। মিস্টার মির্জার নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসেস মির্জা ইর্তিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দোয়া করি মা, অনেক ভালো থাকো। নিঃশব্দ চোখের পানি মুছে নিয়ে ইভার সামনে এসে দাঁড়ালো। মুহূর্তে ইভা জড়িয়ে ধরল ইর্তিজাকে। আপু, ভীষণ ইচ্ছে করছে তোমাকে যেতে না দিয়ে রেখে দিতে, কিন্তু সেই মুখ আমাদের নেই। খুব মনে পড়বে তোমাকে। যেখানেই থাকো ভালো থেকো। ইর্তিজা আবারও চোখের পানি ডান হাতের সাহায্যে মুছে নিয়ে ইভার গালে হাত রেখে বলল, কান্না কেন করছো বোকামি? কান্না করলে তো তোমাকে খুব পচা দেখায়, একটু হাসো তো এবার। ইভানের দিকে তাকিয়ে ফুপাতে লাগলো। ইর্তিজা ছোট্ট করে বলল, ভালো থেকো মিষ্টি মেয়ে। সবার থেকেই বিদায় নেওয়া হয়ে গেছে। মিসেস রহমান অল্প দূরে দাঁড়িয়ে মেয়ের আহাজারি দেখছে। এবার ডেকে একটু তাড়া দিয়ে বলল, ইর্তিজা, হয়েছে তো, আসো। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে মা। মায়ের দিকে চোখ তুলে তাকালো। চোখের পানি মুছতে মুছতে বলল, এই তো আম্মু শেষ, আসছি। সবার পিছনে এক কোণে দাঁড়িয়ে আছে ইভান। পুরুষ লোক কান্না করতে পারে না, এটা আমরা সবাই জানি।
ইভানও হয়তো কান্না করছে না, তবে তার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে সে কান্না লুকাচ্ছে। ইর্তিজা ধীর পায়ে ইভানের দিকে এগিয়ে গেল, আজ অনেকটা কাছে গিয়েই দাঁড়ালো। যে মেয়ে ইভানকে দেখলেই 10 হাত দূরে থাকে, সে আজ একদম ইভানের মুখোমুখি এসে দাঁড়ালো। নিচে মুখ করে রাখা ইভান ইর্তিজার পাগুলো দেখতে পাচ্ছে। দুজনে চুপ করে আছে, কেউ কাউকে কিছু বলছে না। কি বা বলবে? চলে যাচ্ছি, ভালো থেকো, এটা বলবে? এটা তো হয়তো সবাই বলে, তবে যারা ভালো থাকতে বলে যায়, আমি কি ভালো থাকে? ইভান কিছু বলছে না, আর ইর্তিজাও কিছু বলছে না, তবে ইভান স্পষ্ট শুনতে পাচ্ছে ইর্তিজার ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শব্দ। মেয়েটা আজ হয়তো সারা জীবনের জন্য কান্না করে নিচ্ছে। সবসময় মুখে হাসি ঝুলিয়ে রাখা মেয়েটার হৃদয়ে দুঃখ কষ্ট আজ কান্না করেই ছেড়ে ফেলে দিচ্ছে। কিছু সময় এভাবেই পার করার পর ইর্তিজা ঘুরে দাঁড়িয়ে চলে যেতে নিলেই আচমকা পেছন থেকে ইভান ইর্তিজার হাতটা ধরে টেনে আবার সামনে ঘুরিয়ে দিয়েই জড়িয়ে ধরলো। ইর্তিজা যেন এবার কান্না করতেও ভুলে গেল, সে প্রায় পাথর হয়ে গেল। ইর্তিজা কান্না করতে না পারলো, ইভান এবার কেঁদেই দিল। কান্না ভেজা কণ্ঠেই বলল, আমার ইস্তু, তুমি আমারই চলে যাচ্ছ বলে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো, এটা আমি এখনো ভাবছি না। আমার নামে কেউ হলে সেটা শুধুমাত্র তুমি, আর না হলে কেউই না। ইভানের কথা শেষ না হতে মিসেস রহমান তার মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেল ইভানের কাছ থেকে। ইর্তিজা যে কিছু বলবে সেই সুযোগটুকু দিল না। ইর্তিজা যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এলোমেলো পায়ে হেঁটে ইভানের চোখের সামনে থেকে অস্পষ্ট হচ্ছে ইর্তিজা, আর মনে মনে নিজের জীবনকে ধিক্কার জানিয়ে বলছে, কেন জীবনটা এমন হলি? একটু সুখ কি আমার জন্য ছিল না? হয়তো ছিল না। ইভান আর ইর্তিজার বিচ্ছেদের সাক্ষী হয়ে রইল সম্পূর্ণ মির্জাবাড়ি।